আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা ঐকিক নিয়মের পর্ব 2 এর ক্লাসে কিছু অ্যাডভান্স প্রশ্ন করব। তো আমার সাথে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। আজকে আমরা ভাগের ঐকিক নিয়মগুলো করব। যারা যুক্ত আছেন একটু জানাবেন কথাটা স্পষ্ট কিনা, লেখাটা দেখা যাচ্ছে কিনা। কথা লেখা ক্লিয়ার কিনা দ্রুত বলবেন, শুরু করে দিব। ক্লিয়ার, শুরু করব। শুরু করি। ঐকিক নিয়ম পর্ব 1 এর ক্লাসটা যারা দেখেন নাই দেখে নেবেন, কারণ ওখানে আমরা বেসিক আলোচনা করছি। আজকে আমরা টাইপ 7 থেকে শুরু করব। টাইপ 7 হচ্ছে ভাগের ঐকিক। তো ফার্স্টেই আমরা ছোট একটা ম্যাথ করব। ওই ছোট ম্যাথটা কারণ হলো ছোট ম্যাথটা করে আমাদের যে ঐকিক নিয়মের যে বেসিক কনসেপ্টটা, ওই বেসিক কনসেপ্টটা রিপিট করে নেব। তাহলে ফার্স্টে কি দেখব, ভাগের ঐকিক। ভাগের ঐকিক একটা ছোট্ট ম্যাথ, এটা লিখিত পরীক্ষায় আসবে না, বাট এটার মাধ্যমে আমাদের বেসিকটা আমরা শিখে নিব। 5টি বইয়ের দাম 575 টাকা। 3টি বইয়ের দাম কত? দাম কত, এটা হলো আমাদের প্রশ্ন। ঠিক আছে। তো ঐকিক নিয়মের ক্ষেত্রে 3টা বিষয় খুব ইম্পর্টেন্ট: লাইন সাজানো, কখন গুণ হবে, কখন ভাগ হবে। তো প্রশ্নের ডাটা হলো 2টা, একটা হলো বইয়ের সংখ্যা, একটা হলো দাম। তো প্রশ্নে দাম চাইছে, লাইন লেখার সময় প্রশ্নে যেটা চাইবে আউটপুট হিসেবে সেটা শেষে হবে। তাহলে আমরা বুঝে গেছি 575 টাকা শেষ হবে। কিভাবে লাইনটা সাজাবো? 5টি বইয়ের দাম 575 টাকা। ভালো করে খেয়াল করেন। তাহলে আমরা লাইনটা কিভাবে সাজাইছি? 5টা বইয়ের দাম 575। এভাবেও তো বলা যাইতো যে 575 টাকা হচ্ছে 5টা বইয়ের দাম। কেন বলি নাই? কারণ আমাদের এখানে দাম চাইছে, দামটা শেষে রাখতে হবে। একটি বইয়ের দাম, 5টা বই কিনতে যদি আমার 575 টাকা লাগে, একটা বই কিনতে অবশ্যই কম লাগবে। এই যখনই কম লাগবে তখন এটা ভাগ হয়ে যাবে। কম হইলে ভাগ হয়, বেশি হলে গুণ হয়। এখন 3টা বইয়ের কথা বলছে। এই লাইনের সাথে এই লাইনের তুলনা, এর সাথে এই লাইনের তুলনা। একটা বইয়ের দাম কম, একটার তুলনায় 3টা বইয়ের দাম বেশি, তাই এই কারণে 3 উপরে গুণ। 5 11 55 তাকে 2 5 5, তাহলে কত হলো? 345, তাই না? 345 টাকা। ক্লাস করতে শীট লাগে না, ক্লাস করতে শীট দরকার নাই। আমি তো লিখে লিখে করাচ্ছি, এমন না যে প্রশ্ন তুলতেছি না। প্রশ্ন তুলে তুলে করাচ্ছি, তাহলে শীটের প্রয়োজন নাই। বোঝেন, আগে বোঝেন, শীট পেয়ে যাবেন। যারা ভর্তি হয়েছেন শীট পেয়ে যাবেন কম বেশি। এটা ক্লিয়ার? তাহলে ছোট্ট ম্যাথে আমরা শিখলাম লাইন কিভাবে সাজাইতে হয়। প্রশ্ন যেটা চাইবে সেটা শেষে, কম হইলে ভাগ হয়, বেশি হইলে গুণ হয়। আর আগের ক্লাসটা অবশ্যই দেখতে হবে, নাহলে তো বুঝতে পারবেন না। কারণ আগের ক্লাসে আমরা বেসিক আলোচনা করছি। সবসময় সিরিয়ালি ক্লাস দেখবেন। নেক্সট, 33 নাম্বার অঙ্ক। 32টা দেখে নেবেন নিজেরা।
6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট ছায়া হয়, একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা হয়। 64 ফুট লম্বা হয়, গাছটির উচ্চতা কত? বলছে গাছটির উচ্চতা, এটা হলো প্রশ্ন। তো একটা ঐকিক নিয়মের ম্যাথ দেখলে আপনার ফার্স্ট কাজ ডাটা কি কি আছে। প্রথম বলছে 6 ফুট দীর্ঘ, মানে উচ্চতা 6 ফুট, ছায়া হইলো 4 ফুট। তার মানে প্রশ্নের ডাটা দুইটা, একটা হলো উচ্চতা দেওয়া আছে আর গাছটার ছায়া দেওয়া আছে। এবার প্রশ্নে বলছে কি কি চাইছে? উচ্চতা। প্রশ্নে যেহেতু উচ্চতা চেয়েছে, লাইন লেখার সময় উচ্চতা শেষে হবে। তাহলে কিভাবে লিখবেন? এই যে উচ্চতাটা শেষে হবে, তাহলে লিখবেন 4 ফুট ছায়া হলে উচ্চতা 6 ফুট। 4 ফুট ছায়া হলে উচ্চতা 6 ফুট। দেখেন আগে কিন্তু 6 ফুট ছিল, কিন্তু আমরা সেভাবে লিখি নাই, কারণ আমরা বের করবো ছায়া, তার লাইন লেখার সময় ছায়াটা শেষে, মানে উচ্চতাটা শেষে, যেহেতু উচ্চতা বলছে, মানে আমরা বের করবো উচ্চতা, লাইন লেখার সময় উচ্চতাটা শেষে, ছায়াটা আগে, সহজ কথা। 4 ফুট যদি আমাদের ছায়া দরকার হয়, তখন উচ্চতা লাগে 6 ফুট। ছায়া যখন 1 ফুট মানে কম দরকার হবে, তখন উচ্চতাও কম লাগবে, তাই ভাগ। এবার বলছে আমি যদি 64 ফুট যদি ছায়া চাই, গাছের ছায়া, তাহলে গাছের ছায়ায় যদি 64 ফুট লাগে, তাহলে উচ্চতা অনেক বেশি লাগবে, তার কারণে 64 গুণ 4 ষোলো 64, 6 ষোলো 96 ফুট হচ্ছে আনসার। তাহলে দেখেন প্রশ্নে দুটো ডাটা ছিল, এক হইলো উচ্চতা, এক হইলো ছায়া। প্রশ্নে উচ্চতা চাইছে, উচ্চতা শেষে। ছায়া যখন 4 ফুট, উচ্চতা যখন 6 ফুট। ছায়া যখন 1 ফুট, উচ্চতা তখন কম, তাই ভাগ। ছায়া যখন 64 ফুট, উচ্চতা বেশি লাগবে, তাই গুণ। তুলতে পারেন খাতায়, আপাতত না তুললেও সমস্যা নেই, কারণ আপনি তো শীট পাবেন, যেহেতু শীট কি আপনি অর্ডার মানে শীট দিয়ে ভর্তিছেন নাকি শীট ছাড়া? আপনার শীট নাই, মানে আপনি যদি শীট ছাড়া ভর্তি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে নোট করতে হবে, নোট করে করে পড়বেন। অনেকেই 500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন শীট ছাড়া, তারা কি নোট করে করে পড়বেন, এটা আগে লিখবেন তারপর সমাধান। তবে এটা ক্লাসের সময় লেখা দরকার নাই, ক্লাস শেষ হলে নোট করে নেবেন একটু কষ্ট করে। ক্লাসের সময় শুধু বুঝবেন, ফোকাসটা হচ্ছে বোঝা। ক্লাসের সময় শুধু বোঝেন, পরে ঠিকই লিখে রাখবেন। আর যদি আপনার সময় হয়, তাহলে আপনি এখন লিখতে পারেন। ছোট ছোট ম্যাথ এগুলা, হ্যাঁ। ছোট একটা অঙ্ক দেখে আমরা আস্তে আস্তে বড় অঙ্কের দিকে যাব। 15টি হাঁসের মূল্য 3টি মুরগির মূল্যের সমান। 20টি হাঁসের পরিবর্তে কয়টি মুরগি পাওয়া যাবে? কয়টি মুরগি পাওয়া যাবে, এটা হলো প্রশ্ন। তো প্রশ্নের ডাটা কি? হাঁসের সংখ্যা, মুরগির সংখ্যা। প্রশ্নে কি বলছে? মুরগি। 15টা হাঁসের মূল্য 3টা মুরগির মূল্যের সমান, মানে কি 15টা হাঁসের পরিবর্তে 3টা মুরগি পাওয়া যায়। আমরা লিখতে পারি 15টি হাঁসের পরিবর্তে মুরগি পাওয়া যায় 3টা। তাহলে একটা হাঁসের পরিবর্তে মুরগি পাওয়া যাবে কম, তাহলে ভাগ। আর আপনি বলছে 20টা হাঁস দিয়ে, 20টা হাঁস দিয়ে আপনি মুরগি বেশি পাবেন, তাই 20 গুণ 3 দিয়ে 15কে ভাগ করলে 5, 5 দিয়ে 20কে ভাগ করলে 4, অ্যান্সার হচ্ছে 4। শীট ছাড়া যারা ভর্তি হচ্ছেন তারা ভালো, তারা যদি কষ্ট করে লিখে লিখে করতে পারেন আগাই থাকবেন।
শিট ছাড়া যারা ভর্তি হয়েছেন আমি মনে করি তারা ভালো কাজ করছেন। আপনারা এই সবগুলা ক্লাসের নোট জাস্ট যে ম্যাথগুলো করে সেগুলো যদি নোট করেন অনেক ম্যাথ হবে। গত ক্লাসটা যারা করেন না একটু কষ্ট করে নেবেন, ঠিক আছে? প্রশ্ন দেখেন, হাঁস ছিল মুরগি ছিল, প্রশ্নে মুরগি দিয়েছে মুরগি শেষে 15টা হাঁস দিয়া 3টা মুরগি পাই, একটা হাঁস দিয়ে কম মুরগি পাবো তাই ভাগ, 20টা হাঁস দিয়ে বেশি মুরগি পাবো তাই 20 গুণ। কোনো কোশ্চেন থাকলে করবেন, না বুঝলে কমেন্টে জানাবেন। কোনো সমস্যা? ওকে, তাইলে মুছে ফেলি। পরে নোট করলে ভালো হয়, কারণ এখন ক্লাসের সময় নোট করতে গেলে আপনি আর লিখে শেষ করতে পারবেন না, তখন লেখা হবে না, বোঝা হবে না। ওকে, টাইপ 8। এখান থেকে 38 নম্বর ম্যাথটা করাবো শুধুমাত্র, এটা খুবই ইম্পর্টেন্ট। ছোট হইল 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি ভেড়ার মূল্য কত? এটা ভালো করে বোঝেন। এই টাইপটা হচ্ছে এখানে যে যারা নোট করবেন লিখবেন, কয়েকটা পণ্যের মূল্য দেওয়া থাকবে, এর সাথে অন্য কয়েকটা পণ্যের মূল্য তুলনা করা থাকবে। 15টি ভেড়ার মূল্য 5টা গরুর মূল্যের সমান, 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি ভেড়ার মূল্য কত? প্রশ্নে চাইছে কি ভেড়ার মূল্য, প্রশ্নে কোথাও কি ভেড়ার মূল্য দেওয়া আছে? দেওয়া নাই। প্রশ্নে দেওয়া আছে গরুর মূল্য। আচ্ছা, গরুর মূল্য থেকে কি ভেড়ার মূল্য বের করা সম্ভব? কখনোই সম্ভব না, কিন্তু শর্ত সাপেক্ষে সম্ভব। শর্তটা কি? বলছে 15টা ভেড়ার মূল্য 5টা গরুর মূল্যের সমান। তো আমি যে মূল্যটা দেওয়া থাকবে সেখান থেকে ম্যাথটা শুরু করব। গরুর মূল্য দেওয়া আছে, কি দেওয়া আছে? 2টি গরুর মূল্য 3000 টাকা দেওয়া আছে। আমি যেটা করব, এই 2টা গরু থেকে 5টা গরুর দাম বের করব, কারণ 5টা গরুর দাম আর 15টা ভেড়ার দাম সেম। তো আমি 2টা গরু থেকে যদি 5টা গরু বের করতে পারি, তাহলে 5টা গরুর যে দাম হবে 15টা ভেড়ার একই দাম হবে। তাহলে 15টা ভেড়া যখন পেয়ে যাব তখন অটোমেটিক 3টা ভেড়া পেয়ে যাব। তাহলে আমি কি করব, সবসময় এই ম্যাথগুলোতে যে মূল্য দেওয়া থাকবে সেখান থেকে শুরু করব। 2টা গরুর মূল্য দেওয়া আছে, তাহলে একটা গরুর মূল্য অবশ্যই কি হবে? কম হবে, তাই এই 2 ভাগ। আর আমি কয়টা গরুর মূল্য বের করবো এখন? এইখানে যেটা আছে 5টা গরুর মূল্য, 3000 গুণন 5 ভাগ 2, 7500 টাকা। এখন এই 5টা গরুর মূল্য যদি 7500 টাকা হয়, অবশ্যই 15টা ভেড়ার মূল্য 7500 টাকা, কারণ 15টা ভেড়ার মূল্য আর 5টা গরুর মূল্য সমান দেওয়া আছে। তাহলে 5টা গরুর মূল্য যা হবে 15টা ভেড়ার মূল্য তাই হবে। তাহলে কি লিখবেন? একটু বড় প্রশ্ন, 15টি ভেড়ার মূল্য কত? 7500 টাকা। একটা ভেড়ার মূল্য কম তাই ভাগ, অতএব চাইছে কি 3টা ভেড়ার মূল্য একটা থেকে বেশি তাই গুণ। 15 দিয়ে 75 ভাগ করলে 5, 2টা 0, 1500 হচ্ছে आंसर। হ্যাঁ, ঐকিক নিয়ম দিয়ে শুরু করছি, এর আগে একটা ক্লাস হয়েছে। প্রথম শুরুই হবে ঐকিক নিয়ম দিয়ে, কারণ এটাই তো আমাদের পাটিগণিতের বেস চ্যাপ্টার। ঐকিক নিয়ম না পারলে আমি জীবনে পাটিগণিত পারবো? পাটিগণিত পারার জন্য আমাকে ঐকিক নিয়ম ভালো করে পারতে হবে, বুঝতে পারছেন? আর একবার বুঝাই, প্রশ্নে টাকা দেওয়া আছে গরুর, চাইছে ভেড়ার দাম। তো 2টা গরুর দাম থেকে আমরা 5টা গরুর দাম বের করব, কারণ 5টা গরুর দাম আর 15টা ভেড়ার দাম সেম। তো
এই 5টা গরুর দাম যা হবে 15টা বেড়ার দাম তাই হবে। এই 15টা বেড়ার দাম 7,500, 3টে বেড়ার দাম 1500। বুঝলে ডান লেখেন, বুঝলে ডান লেখেন। বুঝলে কষ্ট করে ডান লেখেন দ্রুত। এখান থেকে কিন্তু চাকরির পরীক্ষাতে 12ই প্রশ্ন আসে, কর অঞ্চল, জনপ্রশাসন মন্ত্রণালয় সব বিভিন্ন পরীক্ষাতে আসছে, মোংলা বন্দর। আমরা আস্তে আস্তে এখন বড় বড় ঐকিক নিয়মের দিকে ধাবিত হব, ঠিক আছে, বড়গুলোর দিকে ধাবিত হব। আমরা কিন্তু এখন বড় অঙ্ক শিখবো আস্তে আস্তে, ঠিক আছে। ওকে, তো আমি গত ক্লাস এবং আজকের ক্লাস মিলাইয়া এখন পর্যন্ত যে ম্যাথগুলো করাইছি সব ছিল 2 ডাটার অঙ্ক, যেমন গরুর সংখ্যা, টাকার সংখ্যা, অথবা দিন সংখ্যা, শ্রমিক সংখ্যা, মানে 2টা ডাটা ছিল। এখন দেখবেন 3 ডাটা, 4 ডাটা, 5 ডাটা, মানে যত ডাটা ইচ্ছে থাকতে পারে, একই নিয়ম। একটা ম্যাথ ভালো করে বুঝলে সব পারবেন, একটা ম্যাথ ভালো করে যদি বোঝেন। তাহলে এটা হলো কত? টাইপ 9। টাইপ 9 এটা হচ্ছে 3 ধাপ বা 4 ধাপের ঐকিক। এখানে যদি 100 ধাপও দেওয়া হয় তাও কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ একই স্টাইলে করতে হবে সব। একটা ম্যাথ বুঝবেন মনোযোগ দিয়ে জাস্ট। 41 নাম্বার কোয়েশ্চেন, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন 6 দিনে ওই কাজটি করতে পারবে? কাজটি করতে পারবে, এটা হলো আমাদের প্রশ্ন। আগে ডাটাগুলো দেখেন, আগে ডাটাগুলো দেখেন। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন 6 দিনে ওই কাজটা করতে পারবে? তাহলে দেখেন, প্রথমে দেওয়া আছে ঘন্টা, এটা একটা ডাটা। এরপর দেওয়া আছে জন, এটা একটা ডাটা। এরপর দেওয়া আছে দিন, এটা একটা ডাটা। তাহলে দেখেন একটা মধ্যে 3টা ডাটা আছে, কি কি? ঘন্টা, লোক সংখ্যা, দিন সংখ্যা। তাহলে এটা 3 ডাটার ম্যাথ। এবার বলছে কি কি বের করতে বলছে? 6 দিনে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে, তার মানে ঘন্টা চাইছে। লাইন লেখার সময় ঘন্টা শেষে হবে, দেখেন ঘন্টা চাইছে যে কত ঘন্টা পরিশ্রম করে। লাইন লেখার সময় ঘন্টাটা শেষে চলে যাবে। তাহলে কি লিখবো? সুন্দর করে লিখি আমরা, 10 জন লোক 7 দিনে কাজটি করতে পারে। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করলে, 6 ঘন্টা পরিশ্রম করলে। আবারও লিখি, 10 জন লোক 7 দিনে কাজটা করতে পারে দৈনিক 6 ঘন্টা করে যদি পরিশ্রম করে। কেন ঘন্টা আমি শেষে রাখছি? কারণ এই ঘন্টাটা প্রশ্নে চাইছে, অ্যান্সারটা ঘন্টা লাগবে। এবার শুরু করি। 10 জন লোক 7 দিনে কাজটা করতে পারে দৈনিক 6 ঘন্টা করে, আগের মতো সবকিছু। বাট এখানে ঝামেলাটা হলো এই লোকের সাথে একবার ঘন্টার হিসাব করা লাগবে, এই দিনের সাথে একবার ঘন্টার হিসাব করা লাগবে, আর বাকি কিন্তু সব সেম। এই লোকের সাথে ঘন্টার হিসাব, দিনের সাথে ঘন্টার হিসাব, তাহলেই হবে। তো শুরু করেন।
10 জন লোক 7 দিনে কাজটা করতে পারে দৈনিক 6 ঘন্টা করলে, তাহলে জনের সাথে আমরা ঘন্টা হিসাব করি। একজন লোক 10 জন লোক কাজ করলে 6 ঘন্টা করে সময় লাগে দৈনিক, তাহলে সেখানে একজন যদি কাজ করে তাহলে ঘন্টা বাড়াইতে হবে কিনা? তখন একটা রাস্তা বানাইতেছে, ওই রাস্তাটা দৈনিক 6 ঘন্টা যদি কাজ করি তাহলে 10 জন লোক দ্বারা সম্ভব। 10 জনের কাজটা যদি আমি একজন দ্বারা করাই তাহলে ঘন্টা বাড়াইতে হবে, লোক কমলে ঘন্টা বাড়াইতে হবে, তাহলে যেহেতু বেশি লাগবে তাহলে 10 গুণ। আবারও বলছি, 10 জন লোক কাজ করলে দৈনিক 6 ঘন্টা করলেই হয়। 10 জনের জায়গায় যদি আপনি একজন শ্রমিক নিয়োগ করেন তাহলে ঘন্টা বাড়াইতে হবে আপনাকে, এই জন্য গুণ। তাহলে জনের সাথে ঘন্টার হিসাব শেষ। এবার দিনের সাথে ঘন্টার হিসাব। 7 দিন যদি আমরা সময় নেই তাহলে 6 ঘন্টা করে কাজ করলেই হয়। সেখানে মাত্র যদি একদিন সময় নেই তাহলে ঘন্টা বেশি লাগবে। কারণ 7 দিনে আপনি একটা বই শেষ করতে চান, তাহলে দৈনিক আপনার 6 ঘন্টা পড়াশোনা করলেই হয়। ওর ওই 7 দিনের বইটা আপনি একদিনে শেষ করতে চান তাহলে ঘন্টা বেশি লাগবে। এই বেশির কারণে এই 7 গুণ। তাহলে আমরা লোকের সাথে একবার ঘন্টার হিসাব করছি, দিনের সাথে একবার ঘন্টার হিসাব করছি। এবার কি বলছে? 14 জন 6 দিনে, তাহলে 14 জন 6 দিনে। এখানে যা পাইছে আগে লিখবো, তারপর দেখবো কে গুণ হয় কে ভাগ হয়। একজন লোকের জায়গায় 14 জন লোক হইলে ঘন্টা কম লাগবে, 14 ভাগ। একদিনের জায়গায় 6 দিন সময় দিলে ঘন্টা কম লাগবে, 6 ভাগ। আমি আগে একদিন সময় দিছিলাম তাহলে ঘন্টা বেশি কাজ করা লাগবে, আর আমি এখন 6 দিন সময় দিছি, দিন বাড়াই দিছি, ঘন্টা কম লাগবে। অ্যান্সার শেষ। 6 6 কাটা 7 দিয়ে 14 কে ভাগ করলে 2, 2 দিয়ে 10 কে ভাগ করলে 5। অ্যান্সার হচ্ছে 5 ঘন্টা। একটা ম্যাথ বুঝবেন, এই ম্যাথটা যারা বুঝছেন তাহলে সামনের ম্যাথ আপনার বুঝতে কোনো কিছু কঠিন মনে হবে না। জাস্ট এই একটা ম্যাথ। আর একবার বুঝে আসছি, আপনাকে যদি আমি এখানে 100 ধাপও দেই, 100টা ডাটা, আপনি জাস্ট কি করবেন? প্রথমটার সাথে শেষটার তুলনা, দ্বিতীয়টার সাথে শেষটার তুলনা, তৃতীয়টার সাথে শেষটার তুলনা, এবং চলতেই থাকবে। কোনো কঠিন কিছু নাই। দেখেন, 10 জন লোক কাজ করলে দৈনিক 6 ঘন্টা করে কাজ করলে হয়, একজন লোক কাজ করলে ঘন্টা বেশি লাগবে, গুণ। 7 দিন সময় দিলে দৈনিক 6 ঘন্টা করে কাজ করলে হয়, একদিন সময় দিলে কি হবে? ঘন্টা বেশি লাগবে, তাই গুণ। একজন লোকের জায়গায় 14 জন লোক হইলে ঘন্টা কম লাগবে, 14 ভাগ। একদিনের জায়গায় যদি আমরা 6 দিন সময় দিই তাহলে ঘন্টা কম লাগবে, 6 ভাগ। এগুলো পিলির জন্য টেকনিক আছে, কিন্তু যেহেতু লিখিত কোর্স এখানে শুধু লিখিত স্টাইলই দেখাবো, আর কিছু দেখাবো না। এখনো যারা বোঝেন নাই, একদম সহজ ম্যাথ ভাই, সহজ কথা কেন বুঝতেছেন না? এটা কি 6 ঘন্টা কি শেষ সময় আপনার, তো প্রথম ডাটার সাথে শেষ ডাটার তুলনা একটু মাথা কাটাইবেন। এই বয়সে এসে একটু মাথা কাটাইতে হয়, ভালো করে খেয়াল করেন। লোক কয়জন? 10 জন। তো লোক যখন 10 জন ছিল তখন দৈনিক 6 ঘন্টা করে একটা কাজ করাইলেই হয়। ধরেন একটা রাস্তা, ওটা যদি আমরা 10 জন লোক দ্বারা করি তাহলে দৈনিক 6 ঘন্টা করে কাজ করা লাগে। ওই 10 জন লোকের জায়গায় যখন আপনি একজন লোক নিয়োগ দিবেন তখন আপনার ঘন্টা বেশি লাগবে, কাজ বেশি করা লাগবে। এই বেশির কারণে এই 10 6 এর সাথে গুণ হয়ে গেছে। 7 দিন যখন আমরা সময় দিব তখন দৈনিক 6 ঘন্টা করে কাজ করলেই হবে। 7 দিনের জায়গায় যদি কাজটা একদিনে করাতে চাই তাহলে আপনার ঘন্টা বেশি লাগবে, যার কারণে 7 গুণ। এবার এই লাইনে আসেন, এই যে 14 আর 6, একজনের জায়গায় যদি 14 জন লোক নিয়োগ করে তাহলে ঘন্টা কম লাগবে, 14 ভাগ। একদিনের জায়গায় যদি 6 দিন সময় দেন তখন কি ঘন্টা কম লাগবে, একদিনে যে ঘন্টা লাগছে 6 দিনে কম ঘন্টা লাগবে, তাই ভাগ। এবার বলেন তো কি বোঝেন নাই? এবার বলেন কি বোঝেন নাই? একটা ম্যাথ বুঝলে এখান থেকে পারা সম্ভব। বুঝছেন কিনা? বুঝতে পারছি। আর একটা ম্যাথ করে দেয় আরো ক্লিয়ার হবে। আমি বললাম তো এই ম্যাথ যে বুঝছে তাই এরকম যদি আপনাকে 50টা ধাপ দেই তাও আপনি পারবেন। নিয়মটা কি? প্রথম ধাপের সাথে শেষ ধাপ, দ্বিতীয় ধাপের সাথে শেষ ধাপ,
জাস্ট কম বেশির তুলনা। একটা ম্যাথ দেখেন, না বুঝলে কোনো সমস্যা নাই। নেক্সট 43 নাম্বারটা দেখাবো। এটা মোটামুটি ভালো একটা পরীক্ষায় আসছে, নবম গ্রেডের। দৈনিক 7 ঘন্টা কাজ করে 16 জন লোক 60 দিনে একটি দালান তৈরি করতে পারে। দৈনিক 15 ঘন্টা কাজ করে 14 জন লোক ওই দালান কত দিনে করতে পারবে। তাহলে আগে ডাটা খেয়াল করবেন, একটা ম্যাথ দেখার সাথে আপনার কাজ হলো ডাটা খেয়াল করা ঐকিক নিয়মের ক্ষেত্রে। দৈনিক 7 ঘন্টা, ঘন্টা একটা ডাটা, 16 জন লোক একটা ডাটা, দিন একটা ডাটা। দৈনিক 15 ঘন্টা কাজ করছে দুজন লোক ওই দালান কত দিনে, তাহলে দেখবেন ডাটা কয়টা আছে আর কি চেয়েছে, দিন। এবার দিন চেয়েছে, তাহলে লাইন লেখার সময় দিন শেষে। এবার তাহলে সিরিয়ালি যা আছে সেভাবে করলেই হয়। আপনি দিনটা যা শেষে রাখবেন, এরপর আপনি লোক আগে দেন বা ঘন্টা আগে দেন, ডাজেন্ট ম্যাটার, একই আনসার আসবে। তা আমি যেহেতু দিনটা শেষে দেখতে পাচ্ছি, তাহলে ওইভাবে লিখে দিই। দৈনিক 7 ঘন্টা কাজ করে 16 জন লোক দালান তৈরি করে, সংক্ষেপে লিখলাম 60 দিনে। দৈনিক 1 ঘন্টা করে কাজ করে একজন লোক। এই ঘন্টার সাথে দিনের হিসাব হবে, লোকের সাথে দিনের হিসাব হবে। দেখেন এদিকে তাকান, ধরেন আপনি দৈনিক 7 ঘন্টা পড়াশোনা করেন, তাহলে একটা বই আপনি 60 দিনে শেষ করতে পারেন। আপনি যদি দৈনিক 1 ঘন্টা করে পড়াশোনা করেন, তাহলে ওই বইটা শেষ হতে কি আপনার সময় বেশি লাগবে নাকি কম লাগবে? বেশি লাগবে। বেশির কারণে এই 7 গুণ, এই যে 7, আর একবার বুঝাই। দৈনিক 7 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে বিল্ডিংটা 60 দিনের মধ্যে করা সম্ভব। আর মাত্র 1 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে দিন বেশি লাগবে, ওই বিল্ডিং বানাতে সময় বেশি লাগবে। তাহলে ঘন্টার সাথে বিল্ডিং এর যে দিনের হিসাব শেষ। এবার লোক, আমি যদি কাজটা 16 জন লোক দ্বারা করাই, তাহলে 2 মাসে মানে 60 দিনে করা সম্ভব। 16 জনের কাজটা যদি আমি একজনের দ্বারা করাই, তাহলে অনেক দিন লাগবে। একজন যদি একটা বিল্ডিং বানাইতে চায়, তাহলে অনেক দিন সময় লাগবে। এই জন্যই 16 গুণ। অতএব 15 ঘন্টা করে 14 জন লোক। এক ঘন্টার জায়গায় যদি 15 ঘন্টা করে কাজ করে, মানে আগে কাজ করতো 1 ঘন্টা, এখন করবে 15 ঘন্টা, তাহলে অনেক কম সময় লাগবে। একজন লোকের জায়গায় যদি 14 জন লোক নিয়োগ করি, একজনে যে কাজ করছে তার সময় বেশি লাগছে, 14 জনে করলে সময় কম লাগবে। তাহলে 14 ভাগ 4 15 60, 7 দ্বিগুণে 14, 2 দিয়ে 16 কে ভাগ করলে 8, 4 8 32 দিন হচ্ছে आंसर। এটা কিন্তু নবম গ্রেডের একটা পরীক্ষা আসছে, নবম দশম গ্রেডে। বুঝতে পারছি? একজন একটা ভালো কথা দেখতে পাচ্ছি যে প্রথমবার গুণলে দ্বিতীয়বার ভাগ হয়, কিন্তু এটা অনেক ক্ষেত্রে দেখবেন যে হয় না। এই একটু পরে যে ম্যাথ করাবো, তো ওভাবে আমরা মনে রাখবো না। আমরা মনে রাখবো যে চিন্তা করবো কম হইলো না বেশি হইলো, কম হইলে ভাগ, বেশি হইলো গুণ, শেষ। আর একবার বুঝাই, দৈনিক 7 ঘন্টা করে যদি কাজ করাই, তাহলে 60 দিন লাগে। 1 ঘন্টা করে কাজ করাইলে দিন বেশি লাগবে, তাই 7 গুণ। 16 জন লোক দ্বারা যদি কাজ করাই 60 দিন লাগে। একজন লোক দ্বারা কাজ করলে সময় বেশি লাগবে, তাই 16 গুণ। একজনের জায়গায় 15 ঘন্টা হইলে, মানে 1 ঘন্টার জায়গায় 15 ঘন্টা হইলে সময় কম লাগবে, 15 ভাগ। একজন লোকের জায়গায় 14 জন লোক হইলে সময় কম লাগবে, 14 ভাগ। কোয়েশ্চেন আছে কোনো?
এটা বুঝতে পারছি? তেতাল্লিশ গেল, হ্যাঁ? এরপরে 44, 45, 46 একই একটা দেখাবো। 44, 5 জন তাঁত শ্রমিক, তাঁতি 5 দিনে 5টি কাপড় বুনতে পারে। একই ধরনের 60টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কতদিন লাগবে? এটা আমাদের কোয়েশ্চেন। তো চাইছে কি? দিন। কি কি দেওয়া আছে? জন দেওয়া আছে, দিন দেওয়া আছে, কাপড়ের সংখ্যা দেওয়া আছে। প্রশ্নে দিন চাইছে, লাইন লেখার সময় দিনটা শেষে কি লিখতে পারি? 5 জন শ্রমিক 5টি কাপড় বুনতে পারে 5 দিনে, তাই না? সেটা না? দিন চাইছে, দিনটা শেষে। একজন শ্রমিক 1টি কাপড় বুনতে পারে। দেখেন, 5 জন শ্রমিক কাজ করলে 5 দিন লাগে। একজন শ্রমিক কাজ করলে দিন বেশি লাগবে নাকি কম লাগবে? বেশি। বেশির কারণে এই 5 গুণ। 5টা কাপড় বুনতে 5 দিন লাগে। একটা কাপড় বুনতে কি কম লাগবে না বেশি লাগবে? কম সময় লাগবে। এই 5 ভাগ। আর একবার বুঝাবো, এদিকে তাকান। 5 জন শ্রমিক কাজ করলে 5 দিনে কাজটা শেষ করা পসিবল। একজন শ্রমিক কাজ করলে দিন বেশি লাগবে। এই 5টা গুণ হয়ে গেছে। এবার এটার সাথে তুলনা। 5টা কাপড় যখন বুনে তখন 5 দিনে সম্ভব। একটা কাপড়ের জন্য সময় কম লাগবে। এরপরে কি বলছে? এটা যা যা আছে লিখে ফেলবো। এবার দেখেন, একজন শ্রমিকের জায়গায় 7 জন শ্রমিক থাকলে দিন কম লাগবে, তাই 7 ভাগ। একটা কাপড়ের জায়গায় 60টা কাপড় যদি থাকে তাহলে আমাদের দিন বেশি লাগবে। এটা কিন্তু খেয়াল করতে হবে। এই এদিকে তাকান আরেকবার। শ্রমিক যখন 1 জন তখন দিন লাগে বেশি। শ্রমিক যখন 7 জন দিন লাগে কম। এই 7 ভাগ হইছে। আর কাপড় যখন একটা ছিল তখন আমাদের সময় কম লাগছে। আর কাপড় যখন 7টা সময় বেশি লাগবে। এই 7 উপরে গুণ। 7 7 কাটা, 5 5 কাটা, অ্যান্সার হচ্ছে 5 দিন। আমার ব্যতিক্রম নাকি কিচ্ছু মনে রাখবো না আমি। সোজা কথা বুঝেন। আমি জাস্ট দেখবো যে বেশি হয় নাকি কম হয়। আমার ব্যতিক্রম কোনো কিছু মনে রাখার দরকার নাই। সহজ হিসাব। লোক যখন 5 দিন লাগে 5 দিন। লোক যখন কমাও দিন লাগবে বেশি, তাই গুণ। 5টা কাপড় যখন বুনবো 5 দিন লাগবে। একটা কাপড় যখন বুনবো কম লাগবে, 5 ভাগ, শেষ। 7 জন যখন শ্রমিক নিব, একজনের জায়গায় 7 জন হলে সময় কম লাগবে, এই 7 ভাগ। একটা কাপড়ের জায়গায় 60টা কাপড় হলে সময় বেশি লাগবে, 7 গুণ। এখানে না পারার কিছু নাই। এটা বুঝছে কিনা? এটা বুঝতে পারছি কিনা? দ্রুত বলেন। দ্রুত দ্রুত। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে।
ওকে, আমাদের মেইন টার্গেট থাকবে বড় বড় চ্যাপ্টারগুলো আগে শেষ করব আমরা। ঐকিক নিয়ম, মান নির্ণয়, শতকরা, এই যে বড় বড় যে চ্যাপ্টার যেখান থেকে আমাদের পরীক্ষায় বেশি প্রশ্ন হয় এগুলো আগে শেষ করব, ঠিক আছে? এরপরে 46 নাম্বারটাও বিভিন্ন পরীক্ষাতে আসছে, বিসিএস এ আসছে, তারপরে আপনার বিলিতেও আসছে, রিটার্ন পরীক্ষা আসছে আর কি। যদি দুইজন টাইপিস্ট মানে যারা টাইপ করে টাইপিস্ট 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে তবে কতজন টাইপিস্ট মানে লোক চাইছে টাইপিস্ট 6 মিনিট 18 পৃষ্ঠা টাইপ করতে পারবে? 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে পারবে, এটা তো আমাদের প্রশ্ন। এবার আসেন, বলছে যদি দুইজন টাইপিস্ট 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে তবে কতজন টাইপিস্ট 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে পারবে? ডাটাগুলো কি? টাইপিস্টের সংখ্যা, মিনিট সংখ্যা, পৃষ্ঠার সংখ্যা। প্রশ্নের চাওয়াটা কি? কতজন টাইপিস্ট, তার মানে জন চাইছে, লাইন লেখার সময় জনটা শেষে, তাহলে কি লিখতে পারি? 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে 2 জন। আপনি যদি এটা লিখতেন যে 2 পৃষ্ঠা টাইপ করতে 2 মিনিট লাগে 2 জন লোকের, তাও হবে। মানে মিনিট মাঝে লেখেন, পৃষ্ঠা আগে লেখেন, ডাজেন্ট ম্যাটার, জাস্ট খেয়াল রাখতে হবে যেটা আছে সেটা শেষে আছে কিনা। 1 মিনিটে 1 পৃষ্ঠা টাইপ করতে আমি যখন 2 মিনিট সময় পাই তখন আমি 2 জন টাইপিস্ট দ্বারা কাজ করাইতে পারি। আমি যখন সময় 1 মিনিটে নিয়ে আসবো তখন আমার টাইপিস্টের সংখ্যা বেশি লাগবে, তাহলে 2 গুণ। আরেকবার বুঝাই, আমাকে যখন 2 মিনিট সময় দেওয়া হয়েছে আমি 2 জন লোক দ্বারা কাজটা করাইতে পারবো। আমাকে যখন সময় 1 মিনিট দেওয়া হয়েছে মানে কমাই দেওয়া হয়েছে তখন আমার লোক বাড়াইতে হবে, এই জন্য গুণ। আমি যখন 2 পৃষ্ঠা টাইপ করি আমার 2 জন লাগে, আমি যখন 1 পৃষ্ঠা টাইপ করব আমার কম লাগবে, তাই ভাগ। এদিকে তাকান, আমি যখন 2 পৃষ্ঠা টাইপ করাই আমার 2 জন লোক লাগে, আমি যখন 1 পৃষ্ঠা টাইপ করাবো আমার লোক কম লাগবে। ক্লিয়ার? এবার কি বলছে? 6 মিনিট 18 পৃষ্ঠা, তাহলে 6 মিনিটে 18 পৃষ্ঠা। এখানে যা যা আছে লিখবো। আমাকে যখন 1 মিনিট সময় দেওয়া হয়েছিল তখন লোক বেশি লাগছে, আমাকে যখন 6 মিনিট সময় দেওয়া হবে তখন আমার কি লোক কম লাগবে, 6 ভাগ। আমি যখন 1 পৃষ্ঠা টাইপ করছি আমার লোক কম লাগছে, আমি যখন 18 পৃষ্ঠা টাইপ করব আমার লোক বেশি লাগবে। আরেকবার বুঝাই, 1 মিনিট যখন সময় ছিল তখন আমার লোক বেশি লাগছে, 1 মিনিটে যখন আমি যখন 6 মিনিট লোক নিব মানে 6 মিনিট সময় নিব, মনে রাখবেন সময় বাড়লে লোক কম লাগবে, সময় কমলে লোক বেশি লাগবে। তাহলে সময় যখন বাড়াইছি লোক কম লাগবে, এই 6 ভাগ। পৃষ্ঠা যখন 1 ছিল তখন আমার অবশ্যই সময় কম লাগবে। 1 পৃষ্ঠা জায়গায় যদি আমি 18 পৃষ্ঠা মানে পৃষ্ঠা অনেক বাড়াই তাহলে সময় বেশি লাগবে। 2 দিয়ে কাটা, 6 দিয়ে 18 কে ভাগ করলে 3, 3 দিয়ে গুণ করলে 6, 6 জন হচ্ছে आंसर। না না আজকে কি নিয়ম শেষ হবে না, কারণ শেষে একটু বড় প্রশ্ন আছে তো, এগুলো একসাথে করাইলে। আরে ভাই খাদ্য অধিদপ্তরে লিখে তো নিয়ে টেনশনে আছেন, আগে শুরু করেন, ক্লাস শুরু করতেছি, শেষ করবো আস্তে আস্তে, তারপরে দেখেন কি হয়। টেনশনে থাকলে হবে? এটা বুঝতে পারছে কিনা? এবার একটা বড় ম্যাথ দেখাবো, এবার একটা বড় ম্যাথ দেখাই দেবো 4 ধাপের। মানে এই সাধারণ যে ওই কি এখান থেকে যদি প্রশ্ন হয় এই বড়গুলোই আসতে পারে। 2টা বড় প্রশ্ন আছে এখানে। আচ্ছা 47 48, 47 তো করানোই আছে, আমি 48টা করাই দিই তাহলে আপনাদের ভালো হবে। এটা দেখেন
এটা জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ, অফিস সহায়ক পদে 23 সালে আসছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এরকম প্রশ্ন বিশেষ করে অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর এখানে আসে বেশি। দৈনিক 8 ঘন্টা কাজ করে, আমি প্রশ্ন লিখে একটু বড় প্রশ্ন, 47 জন কৃষক 54 দিনে 32 বিঘা, দেখছেন কতগুলো ডাটা, বিঘা জমির ধান কাটতে পারে, জমির ধান কাটতে পারে। দৈনিক কত ঘন্টা কাজ করে 141 জন কৃষক 48 দিনে 96 বিঘা জমি ধান কাটতে পারবে। 96 বিঘা জমির ধান কাটতে পারবে। পরীক্ষা নিয়ে যদি কেউ টেনশন করেন যে পরীক্ষা কি হবে তাহলে তো পড়াশোনার ক্ষতি। আপনি প্রিপারেশন নিতে থাকবেন, টেনশনের কি আছে? কি প্রশ্ন আপনি জানেন? খাদ্য দপ্তরের পরীক্ষা কি লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, তাই না? ওকে, এদিকে আসেন। দৈনিক 8 ঘন্টা কাজ করে 47 জন কৃষক 54 দিনে 32 বিঘা জমির ধান কাটতে পারে। দৈনিক কত ঘন্টা কাজ করে 141 জন কৃষক 48 দিনে 96 বিঘা জমি ধান কাটতে পারবে? আপনি ঠান্ডা মাথায় আগে ডাটা দেখেন, ডাটা কি? দৈনিক 8 ঘন্টা, ঘন্টা একটা ডাটা, 47 জন, জন একটা ডাটা, 54 দিনে, দিন একটা ডাটা, 32 বিঘা, বিঘা একটা ডাটা। তার মানে কয় ডাটা হলো? 4টা ডাটা। তাহলে আমাদের 3 বার তুলনা করা লাগবে। কোনো ব্যাপার না, শুরু করা যাক। প্রশ্নের চাওয়াটা কি? দৈনিক কত ঘন্টা, তার মানে ঘন্টা চাইছে, কি একটা কাহিনী, ঘন্টা চাইছে, কিন্তু প্রশ্নে ঘন্টা চাইছে। তাহলে ঘন্টা শেষে কি লিখবো? তাহলে আমি এখান থেকে শুরু করি, ছোট করে লিখবো একটু। 47 জন কৃষক 54 দিনে 32 বিঘা ধান কাটতে পারে দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে। 8 ঘন্টা করে কাজ করলে ঘন্টাটা শেষে, ঘন্টাটা শেষে, আর কোনো আমার কিন্তু এখানে ঝামেলা নাই, ঘন্টাটা জাস্ট শেষে। দেখেন 47 জন কৃষক 54 দিনে 32 বিঘা ধান কাটতে পারে, 8 ঘন্টা করে যদি দৈনিক তারা কাজ করে। একজন কৃষক একদিনে 1 বিঘা ধান কাটতে পারবে। তাহলে ব্যাপারটা হবে এরকম, কৃষকের সাথে ঘন্টার হিসাব, দিনের সাথে ঘন্টার হিসাব, বিঘার সাথে ঘন্টার হিসাব। তাহলে শুরু করা যাক। 47 জন কৃষক, 47 জন কৃষক যদি কাজ করে তাহলে দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে হয়ে যায়। সেখানে মাত্র একজন কৃষক যদি কাজ করে তাহলে ঘন্টা কি বেশি লাগবে না কম লাগবে? 47 জনের জায়গায় একজন হলে অবশ্যই ঘন্টা বেশি লাগবে, যার কারণে এই 47 8-এর সাথে গুণ। তাহলে আমাদের কৃষকের সাথে ঘন্টার তুলনা শেষ। এবার আসি, 54 দিন যদি আমি সময় নেই তাহলে দৈনিক 8 ঘন্টা করে ধান কাটলেই হবে। ওই 54 দিনের ধান আমি যদি একদিনে শেষ করতে চাই তাহলে আমার ঘন্টা, সারাদিন কাজ করা লাগবে, ঘন্টা বেশি লাগবে, যার কারণে 54 গুণ। দিন কমাই ফেললে ঘন্টা বেশি লাগবে, মনে রাখবেন। এই দেখেন 54 দিন আমি সময় দিলাম, তাহলে দৈনিক 8 ঘন্টা করে আমি যদি কাজ করে তাহলেই হবে। ওই 54 দিনের কাজ একদিনে করার জন্য অনেক বেশি ঘন্টা লাগবে। এটা গেল। 32 বিঘার ধান কাটতে 8 ঘন্টা লাগে দৈনিক, যদি আমি কাজ করি তাহলে 8 ঘন্টা করে কাজ করতে হবে। 1 বিঘা ধান কাটতে কি ঘন্টা বেশি লাগবে দৈনিক? তাহলে আমি জানি, সরি, 1 বিঘার জন্য কম লাগবে, তাহলে 32 ভাগ। আর একবার বুঝাই, 47 জন কৃষক কাজ করলে 8 ঘন্টা করে কাজ করতে হয়। একজন কৃষক যদি কাজ করতে চায় তাহলে ঘন্টা বেশি লাগবে, এই জন্য 47 গুণ। 54 দিনে যদি আমি শেষ করতে চাই তাহলে দৈনিক 8 ঘন্টা করে কাজ করাইলেই হবে। 54 দিনের কাজটা একদিনে করার জন্য আমার ঘন্টা বেশি লাগবে, তাই 54 গুণ। 32 বিঘা ধান কাটতে আমার দৈনিক 8 ঘন্টা করে কাজ করতে হয়, 1 বিঘার জন্য ঘন্টা কম লাগবে, তাই 32 ভাগ। নেক্সট,
এবার কি কি আছে, 141 জন কৃষক 48 দিনে 96 বিঘা ধান কাটতে পারে। এখানে যা যা পাইছে একটু সাইড করে লিখলাম, যা যা পাইছে লিখে ফেলি। 8, 47, 54, 32, সরি 8, 47, 54, 32। এরপর দেখবো যে কি হয়। একজন কৃষকের জায়গায় 141 জন যদি হয় তাহলে দৈনিক ঘন্টা কম লাগবে আমার, তাই না? একজনের জায়গায় যদি অনেক কৃষক থাকে তাহলে দৈনিক কাজ কমায় আনলেও হবে ঘন্টাটা। একদিনের জায়গায় যদি আমি 48 দিন আপনাকে সময় দেই তাহলে আমার কি লাগবে, ঘন্টা কম লাগবে না? একদিনে আমাদের ঘন্টা বেশি লাগছে, 48 দিন সময় নিয়ে কাজটা করলে ঘন্টা কম লাগবে। আপনি একদিনে বই শেষ করতে চান, সারাদিন পড়া লাগবে। 48 দিনে বই শেষ করতে চান তাহলে দৈনিক কম পড়লেও হবে, কমের কারণে ভাগ। 1 বিঘা ধান কাটতে ঘন্টা কম লাগে, 96 বিঘা ধান কাটতে ঘন্টা বেশি লাগে। সরি 96 ঘন্টা বেশি কেন, 96 গুণ। এবার ক্যালকুলেশন করেন তাইলেই শেষ। 4 32, তাই না? তারপর হচ্ছে আমরা যদি কাটাকাটি করি, এটাকে যদি আমরা কত দ্বারা কাটতে পারি, 3, 16, 48, 16 দিয়ে কাটলাম, সরি 16 দিয়ে কাটলাম, 3, 16, 48, আর 16 দিয়ে কাটলাম 6, 16, 96। হ্যাঁ, এরপরে 3, 18, 54, তারপর যদি কাটি 4, 4, 16, ঠিক আছে? তারপরে আর কত যায়, এবার বাকি থাকে কি 141 থাকে না? কাটাকাটিটা ভালো করে খেয়াল করেন, আমি আরেকবার কাটাকাটি দেখাবো। 18, 4, 47 আর 141 আছে এখানে। এবার 141কে কাটার চেষ্টা করি আমরা, আর 47 দিয়ে যায় কিনা, 321 এক হাত থাকে হচ্ছে 2, 3, 4, 12, 8, 2, 14। দেখেন 47 যেটাকে ভাগ করেন 3, 3 যেটাকে ভাগ করেন 6, আর থাকে কি 424। আর কোনো কাটাকাটি বাকি আছে কিনা আমি একটু দেখে নিই আগে। কাটাকাটি আরেকবার করি, হ্যাঁ 24 না কত আনসার হবে, কাটাকাটি আরেকবার করি। কাটাকাটি বড় তো দেখেছে, বুঝতে পারলেন না ম্যাথটাকে, কাটাকাটি আরেকবার করি, ভালো করে লিখি। 8, 47, 54, তারপর নিচে কত হবে 32। এরপর এখানে কি করছিলাম, 96 যাবে উপরে আর এটা যাবে নিচে, 141 যাবে নিচে আর 48 যাবে নিচে। একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, আমি আবার কাটাকাটিটা করাই দিই আপনাদের। 47 দিয়ে এটাকে যদি ভাগ করেন তাহলে কত হয়, 3, ঠিক আছে? তারপর এটাকে যদি আমরা 16 দ্বারা ভাগ করি 3, এটাকে যদি 16 দ্বারা ভাগ করি 6, 16, 96 না 16। তারপর হচ্ছে 3, 18, 54, 3, 6, 18, তারা থাকে কি 16 দিয়ে গুণা 32, আর 2 দিয়ে 8কে ভাগ করলে 4, আর 24 হবে আনসার, 24 ঘন্টা। ওহো, এখানে 16 লিখছি বারবার না, 16 দিয়ে তো কাটছি, তাই তো কই, তাহলে তো এখানে ঝামেলা আছে, এটা 6 হবে, তাই না? এই জন্য তো বলে যে মিলতেছে না ক্যান্সার 24। তাহলে আমাদের কাটাকাটিতে থাকে কি, আরে আরেকবার করতে হবে, ভালো করে খেয়াল করেন, মানে বারবার আমি 16 লিখতেছি। 32, 96, 141 আর 16। এবার একটু দেখেন তো, আমরা যে কাটাকাটি করে 3, 7 থেকে ভাগ করলে 3, তারপর হচ্ছে 8 দিয়ে 32কে ভাগ করলে 4টা 32, তারপর আর থাকে কি 16 দিয়ে কাটলে
3, 16 দিয়ে কাটলে 6, তারপর হচ্ছে 3 দিয়ে 16 ভাগ করলে 18, 6, 6 ছক 36 ভাগ 4, 9 ঘন্টা হচ্ছে অ্যান্সার। তো কাটাকাটিটা ঠান্ডা মাথায় করে ফেলবেন। ঠিক আছে, 9 হচ্ছে অ্যান্সার। কাটাকাটিটা বুঝতে তো পারছেন, লাগলে আমি আরেকবার দেখাবো, সমস্যা না। কিন্তু মেইন কাহিনীটা হলো এই নিয়মটা বুঝছেন কিনা। আপনাকে যদি আমি 100 ধাপও দিই একই কথা, কম বেশি কম বেশি। এই ম্যাথের এই নিয়মটা বুঝছেন কিনা। কাটাকাটি প্রয়োজন হলে আমি আবার করাই দেবো। কাটাকাটিটা খুব ইজি, জাস্ট একটু ঠান্ডা মাথায় করলেই হবে। যেহেতু বেশি কাটাকাটি একটু এলোমেলো না, ঠান্ডা মাথায় করলেই হবে। আমি একটু তুলনা করাই দিই। 47 জন কাজ করলে 8 ঘন্টা লাগে, একজন কাজ করলে ঘন্টা বেশি লাগবে 47 গুণ। 54 জন যদি সময় নেই 8 ঘন্টা করে কাজ করলেই হয়। একদিন যদি সময় নেই ঘন্টা বাড়ানো লাগবে 54 গুণ। 32 বিঘার জন্য 8 ঘন্টা করে কাজ করতে হয়, 1 বিঘার জন্য কম লাগবে 32 ভাগ, কাহিনী শেষ। একজনের জায়গায় 141 জন হইলে ঘন্টা কম লাগবে 141 ভাগ। একদিনের জায়গায় 48 দিন সময় হলে ঘন্টা কম লাগবে 48 ভাগ। 1 বিঘার জায়গায় 96 বিঘা হইলে ঘন্টা বেশি লাগবে 96 গুণ। এবার কাটাকাটি করবেন, শেষ। বুঝতে পারছেন? ওকে, বুঝতে যদি পারেন আমাদের যে তৌকিক নিয়ম আর একটা ক্লাস লাগবে, আজকে না করাই, পরবর্তী মানে আজকের ক্লাস পর্যন্ত হচ্ছে আপনার সাধারণ ঐকিক। এখানে কোনো ঝামেলা নাই, জাস্ট কম বেশির তুলনা। সামনে যৌগিকগুলো করাবো ওখানে এই সাধারণের বাইরে গিয়ে অসাধারণ কিছু আছে, মানে একটু এক্সেপশনাল। যেমন পুরুষ মহিলা বালকের ঐকিক, তারপর শেষের দিকে আছে আপনার 52 তৈলক্তবাসের অঙ্ক লিখিত পরীক্ষাতে আসে। তারপর আবার শেষে আছে হচ্ছে আপনাদের বিসিএস এর লিখিত পরীক্ষা আছে। একটু যদি আপনাদের বলি, যেমন এই বইয়ের টাইপ 13 নির্ধারিত সময়ে কাজ করতে অতিরিক্ত শ্রমিক সংখ্যা নির্ণয়, এই দেখেন এগুলো লিখিত পরীক্ষা আসে, বিশেষ করে বিসিএস এর লিখিত পরীক্ষা আসছে। এই যে 11তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন, এবং প্রশ্ন যদি একটু বড় করে তাহলে এগুলো আসবে। এই যে একজন ঠিকাদার 50 দিন একটি কাজ করার জন্য 20 জন শ্রমিক নিয়োগ করলো, 20 দিন পর দেখা গেল মাত্র 4/1 কাজ হয়েছে, অতিরিক্ত মানে নির্ধারিত সময় কাজ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে। এই টাইপের একটা থাকলো, আর পুরুষ মহিলা থাকলো, আর 52, এই 3 টাইপের অঙ্ক করাবো আগামী ক্লাসে। কারণ যেহেতু আমাদের একটা লাগতেছে ক্লাস, আর পুরুষ মহিলা বালক শুরু করে লাভ নাই। এবার দেখেন, জাস্ট আপনার যত বড় ম্যাথ আছে যৌগিক নিয়মের, আপনি জাস্ট এই থিঙ্কিংটা করবেন যে বেশি কম। 3টা বিষয় খেয়াল করবেন, লাইন কিভাবে সাজাতে হয়, প্রশ্ন যেটা চাই সেটা শেষে লিখতে হবে। বেশি হইলে গুণ করে দিবেন, আর কম হইলে ভাগ করে দিবেন, এর বাইরে কিছু নাই। আগামী ক্লাস এই চ্যাপ্টার শেষ। এই লেকচার শিট অনুযায়ী আমরা করাই, এটা আমাদের লেকচার শিট। 2-1 কোর্সে ভর্তি আছে শিট ছাড়া, তারা যদি নোট করে পরে খুব ভালো হবে, আপনারা নোট করে পারবেন। এই শিট অনুযায়ী আমরা করাবো, এখানে সবকিছুই দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তাহলে 2টা ক্লাস করে নেবেন কষ্ট করে। এই 2টা যে ক্লাস হচ্ছে করে নেবেন, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। কোনো কোশ্চেন থাকলে, কোনো কথা থাকলে বলতে পারেন। ওকে, আজকে এই পর্যন্তই। না বুঝলে প্রশ্ন করতে পারেন। আমি আবারও বলছি, এই প্রশ্নটা আসার মতো, যদি প্রশ্ন কঠিন করে এগুলো দিবে, এর থেকে কঠিন প্রশ্ন সামনের ক্লাসে করাবো। জাস্ট ধৈর্য ধরেন। ঐকিক নিয়ম, মান নির্ণয়, পরিমিতি, উৎপাদক, আর আপনার এদিকে কি থাকে, সুদ কষা, লাভ ক্ষতি, শতকরা। এই চ্যাপ্টারগুলো যদি ভালো মতো করাইতে পারি বেশি বেশি ক্লাস নিয়ে, তাহলে দেখবেন যে লিখিত পরীক্ষায় কমন পাবেন। কারণ লিখিত পরীক্ষায় তো সব চ্যাপ্টার লাগে না, লসা কষা লাগে না বললেই চলে, অনেক চ্যাপ্টারই লাগে না। স্পেসিফিক কিছু ম্যাথ দেখাই দেবে, ওগুলো কম বেশি পড়বেন। তো যাই হোক, আগে আমরা বেসিক্যালি চ্যাপ্টারগুলো শেষ করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।